আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা নিয়ে আমরা একটি বিস্তারিত ক্লাস করব, যে ক্লাসটিতে আমরা প্রথমে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব এবং এরপরে এই অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ আসে এবং এই অধ্যায়ের বিগত সালের বোর্ড এমসিকিউগুলো কেমন হয়েছে সে সংক্রান্ত 25টি এমসিকিউ সলভ করব এবং পাশাপাশি কিভাবে তোমরা সৃজনশীলের অ্যান্সার করবে সে সংক্রান্ত সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং কিভাবে অ্যান্সার করলে তোমরা প্রপার 8-9 পাবা 10-এর মধ্যে এমন একটি নমুনা উত্তর বা তোমাদেরকে সৃজনশীল সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকের ক্লাসটি করছো মনোযোগ দিয়ে করার চেষ্টা করো এবং আজকের ক্লাস সংক্রান্ত এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা নিয়ে, ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, প্রথমে যে টপিকটি রয়েছে বৈদেশিক বিনিময় আসলে কি, বৈদেশিক বিনিময় আসলে কি। দেখো বৈদেশিক বিনিময় বলতে কি বোঝায়, এক দেশের মুদ্রাকে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর এবং এক দেশ থেকে অন্য দেশে মুদ্রা স্থানান্তর প্রক্রিয়া। তাহলে বৈদেশিক বিনিময় বলতে আমরা মূলত বুঝি এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর অথবা এক দেশের মুদ্রাকে অন্য দেশে স্থানান্তরের একটি প্রক্রিয়া। তাহলে এটি হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে কি করা হয়, এক দেশ থেকে অন্য দেশে মুদ্রা স্থানান্তর করা হয় বা রূপান্তর করা হয় এক দেশের মুদ্রাকে অন্য দেশের। আমি যদি সহজভাবে বলি তাহলে $1 সমান কত ইউরো বা $1 সমান কত বাংলাদেশি টাকা, এটাকেই মূলত বিনিময় বলা হয় এবং বিনিময় হার নির্ধারণ করে থাকি এর মাধ্যমে আমরা, যেগুলো আমাদের পরবর্তী আলোচনায় আসবে। এরপর দেখো বৈদেশিক বিনিময়কে সংক্ষিপ্ত আকারে ফরেক্স বা এই যে ফরেক্স কথাটি বলছে, ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ, ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। আমি যদি একটু লিখে দিই তোমাদের জন্য, ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ। তো এই ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ আকারে এসেছে ফরেক্স। এরপরে আরও সংক্ষিপ্ত আকারে আমরা এফএক্সও বলে থাকি, এফএ হচ্ছে ফরেন এবং এক্স হচ্ছে এক্সচেঞ্জ। তো এই ফরেন এক্সচেঞ্জ বা হচ্ছে এফএক্স ব্যবহৃত হয় বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে। এরপর দেখো বিনিময় হার নির্ধারণ পদ্ধতি, এরপরে কোনটি রয়েছে, বিনিময় হার নির্ধারণ পদ্ধতি। এখন এই বিনিময় হার নির্ধারণ পদ্ধতি হচ্ছে দুই প্রকার। প্রধানভাবে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি, একটি হচ্ছে স্বর্ণমান ব্যবস্থা, একটা হচ্ছে মিন্ট প্যারিটি থিওরি বা স্বর্ণমান ব্যবস্থা, আর একটি হচ্ছে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থা, অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থা। তাহলে একটিকে আমরা প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করেছি, যার একটি হচ্ছে স্বর্ণমান ব্যবস্থা আর একটি হচ্ছে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থা। এখন এই অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থাকে আবার দুইটি পদ্ধতিতে নির্ণয় করা যায়, একটি হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব আর একটি হচ্ছে বাণিজ্যিক উদ্বৃত্ত তত্ত্ব। একটি হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব আর একটি হচ্ছে বাণিজ্যিক উদ্বৃত্ত তত্ত্ব। এখন আমরা এই যে প্রধান যে দুটি স্বর্ণমান ব্যবস্থা এবং অপরিবর্তনীয় কাগজি ব্যবস্থার মধ্যে যে দুইটি রয়েছে, মোট এই তিনটি বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তো আমরা আমাদের স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার আমরা কিভাবে নির্ধারণ করি সেই বিষয়টাতে চলে যাচ্ছি। তো দেখো স্বর্ণমান মুদ্রা ব্যবস্থায় কিভাবে মুদ্রার মান নির্ধারণ করা হয়। দেখো বলছে যে স্বর্ণমান ব্যবস্থায় যে পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করা হয় তা মিন্ট প্যারিটি থিওরি নামে পরিচিত। কোন থিওরি নামে পরিচিত, মিন্ট প্যারিটি থিওরি, মিন্ট প্যারিটি থিওরি। আমি আবারও বলছি মিন্ট প্যারিটি থিওরি। তাহলে এই যে মিন্ট প্যারিটি থিওরি, যেটি স্বর্ণমান ব্যবস্থার ইংরেজি নাম বা আমরা এই নামে বিকল্প নাম হিসেবেও কিন্তু ডাকতে পারি এই যে মিন্ট প্যারিটি থিওরিকে। স্বর্ণমান ব্যবস্থা অনুসরণকারী দেশগুলো তাদের মুদ্রা নির্দিষ্ট স্বর্ণমানের সাথে সম্পর্কযুক্ত রাখে। এই দেশগুলোর স্বর্ণমানের উপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়। তাহলে যেসব দেশে স্বর্ণমান ব্যবস্থার উপর করে মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয় বা মুদ্রার মান সংরক্ষণ করা হয়, সে দেশে হচ্ছে স্বর্ণের দামের ওঠানামার সাথে সে দেশের মুদ্রা ব্যবস্থার যে হার রয়েছে বা মুদ্রার যে রেট রয়েছে সেটিও কিন্তু ওঠানামা করে। এখন দেখো যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। বলছে ইউএসএ, আমরা ধরে নেই ইউএসএ এবং ইউকে, অর্থাৎ আমেরিকা এবং যুক্তরাজ্য, আমেরিকা এবং যুক্তরাজ্য, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং যুক্তরাজ্য দুটি দেশ। এই দুটি দেশে যদি ধরে নিই আমরা স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা বলবৎ আছে, আমরা ধরে নিলাম যে আমেরিকা এবং যুক্তরাজ্যে কি আছে, স্বর্ণমান ব্যবস্থা মুদ্রা বলবৎ রয়েছে। যদি 1 ব্রিটিশ পাউন্ড দিয়ে আমরা যদি এতটুকু স্বর্ণ কিনতে পারি, দেখো 0.03102 গ্রাম স্বর্ণ যদি আমরা 1 ইউরো দিয়ে 1 ব্রিটিশ পাউন্ড দিয়ে কিনতে পারি, কি দিয়ে কিনতে পারি, 1 ব্রিটিশ পাউন্ড দিয়ে যদি আমরা কিনতে পারি এবং 1 মার্কিন ডলার দিয়ে যদি এতটুকু স্বর্ণ কিনতে পারি,
এতটুকু স্বর্ণ কিনতে পারি। তাহলে এই যে স্বর্ণ কিনলাম আমরা 1 পাউন্ড বা ব্রিটেন পাউন্ড দিয়ে কিনেছি এতটুকু এবং 1 মার্কিন ডলার দিয়ে কিনেছি এতটুকু। এখন এই দুইটা মুদ্রার ভিতর বিনিময় হারটা কিভাবে নির্ধারণ করতে হবে? এই যে যতটুকু স্বর্ণ আমরা কিনেছি এই দুইটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই, এই দুইটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে বিনিময় হার, অর্থাৎ দুইটি দেশের ফরেন এক্সচেঞ্জ রেট। এখন দেখো গোল্ড মিন্ট প্যারিটি থিওরি অনুযায়ী দুই দেশের মুদ্রার বিনিময় হার হবে এই যে আমরা প্রথমে যে ব্রিটেন পাউন্ড দিয়ে যতটুকু স্বর্ণ কিনেছি ডিভাইডেড বাই পরে মার্কিন ডলার বা ইউএসডি দিয়ে যতটুকু স্বর্ণ কিনেছি সেটা। তো এটা করলে আমাদের 1.281 আসে হচ্ছে বিনিময় হার, অর্থাৎ 1 ব্রিটেন পাউন্ড সমান সমান 1.281 মার্কিন ডলার। অর্থাৎ এই যে আমাদের যে ভাগফলটা আসলো, আমাদের যে ভাগফলটা আসলো 1.281, এটা হচ্ছে 1 ব্রিটেন পাউন্ড, 1 ব্রিটেন পাউন্ড, অর্থাৎ ইউকের যে ডলার আছে, ইউকের যে ডলার আছে ব্রিটেন পাউন্ড, ব্রিটেন পাউন্ড, ব্রিটেন পাউন্ড সেটা সমান আমাদের ইউএস ডলারের এতটুকু হবে। অর্থাৎ ব্রিটেন পাউন্ডের মূল্যটা বেশি হবে, কারণ আমরা ব্রিটেন পাউন্ড দিয়ে বেশি পরিমাণ স্বর্ণ কিনতে পেরেছি, অপরদিকে আমরা ইউএস ডলার দিয়ে কম পরিমাণ স্বর্ণ কিনতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম যেসব দেশে স্বর্ণমান ব্যবস্থা রয়েছে তারা এক মুদ্রা দিয়ে বা একটি মুদ্রা দিয়ে বা এক একক মুদ্রা দিয়ে যতটুকু স্বর্ণ কিনতে পারে এবং অন্য একটি দেশ যতটুকু কিনতে পারে সেই দুইটার ভাগফলই মূলত বিনিময় হার নির্ধারণ করে। এটি হচ্ছে স্বর্ণমান ব্যবস্থার মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন অপরিবর্তনীয় কাগজি পদ্ধতিতে চলে যাব বা কাগজি যে মুদ্রামান ব্যবস্থা রয়েছে সেখানে যাব। তো বলছে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার আমরা কিভাবে নির্ধারণ করি? যেসব দেশে কাগজি মুদ্রা প্রচলিত আছে সেসব দেশে বিনিময় হার নির্ধারণ করার জন্য দুটি প্রখ্যাত থিওরি আছে। আমি পূর্বেই বলেছি কাগজি মুদ্রার ক্ষেত্রে দুটি থিওরি আমরা ব্যবহার করি। একটি হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, একটি হচ্ছে কি ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। এর ইংরেজি তোমরা বলতে পারো পারচেজিং পাওয়ার প্যারিটি, পারচেজিং পাওয়ার প্যারিটি, পারচেজিং পাওয়ার প্যারিটি, পারচেজিং পাওয়ার প্যারিটি। তাহলে এই যে পারচেজিং পাওয়ার প্যারিটি এর বাংলা হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। তো এটা সুইডেনের প্রখ্যাত অর্থনীতিবিদ গুস্তাভ ক্যাসেল সর্বপ্রথম উদ্ভাবন করেন। তাহলে সুইডেনের প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন গুস্তাভ ক্যাসেল, যিনি হচ্ছে এই যে পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব নির্ধারণের ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব উদ্ভাবন করেন এবং হচ্ছে যে কাগজি মুদ্রার ক্ষেত্রে কিভাবে বিনিময় নির্ধারণ হবে সেটি কিন্তু তিনি উদ্ভাবন করেন। এখন দেখো অপরিবর্তনযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ করা কৌশল সম্পর্কে তিনি এই তত্ত্বে আলোচনা করেছেন। তার মতে সংশ্লিষ্ট দেশের মূল্য স্তরের উপর বিনিময় হার নির্ভরশীল। তাহলে এই যে পারচেজিং প্যারিটি থিওরির অনুযায়ী আমাদের বিনিময় হার নির্ভরশীল কিসের উপরে? দেশের মূল্য স্তরের উপর, দেশের মূল্য স্তরের ওপর। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, বাংলাদেশে 20 টাকায় যে পরিমাণ পণ্য পাওয়া যায় সে পরিমাণ পণ্য যদি সৌদি আরবে 1 রিয়ালে পাওয়া যায়। দেখো আমরা 20 টাকায় যে পণ্য কিনতে পারি, ধরো 20 টাকায় আমরা 1 পোয়া আটা কিনলাম, 1 পোয়া আটা কিনলাম। তো সৌদি আরবে যদি 1 রিয়াল দিয়ে ওই একই পরিমাণ আটা কেনা যায়, বা আমরা যদি 20 টাকায় 2টি খেজুর কিনতে পারি এবং সৌদি আরবে যদি 1 রিয়াল দিয়ে 2টি খেজুর কেনা যায়, তাহলে আমরা বলতে পারি আমাদের দেশের 20 টাকা সমান সৌদির 1 রিয়াল। এটি হচ্ছে এই যে পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের মূল কথা। তো এই যে উদাহরণ হিসেবে যেটি বলছে, তোমরা যদি একটু দেখো 20 টাকায় যে পরিমাণ পণ্য পাওয়া যায় সেই পরিমাণ পণ্য সৌদি আরবে পাওয়া যায় 1 রিয়ালে। সুতরাং বাংলাদেশ ও সৌদি আরবের মুদ্রার বিনিময় হার হবে 20:1, 20:1, অর্থাৎ 20 টাকার পরিবর্তে 1 রিয়াল বা 1 রিয়ালের পরিবর্তে 20 টাকা। এটি হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তো আমরা আমাদের পরের যে থিওরিটি রয়েছে বাণিজ্য উদ্বৃত্ত তত্ত্ব বা চাহিদা ও যোগান তত্ত্ব বা আধুনিক তত্ত্ব, তো আমাদের যে আরেকটি থিওরি রয়েছে সেটিকে আমরা ওখানে লিখেছিলাম যে বাণিজ্য উদ্বৃত্ত তত্ত্ব, এটার আরেক নাম চাহিদা ও যোগান তত্ত্ব, আরেক নাম আমরা বিকল্প নাম হিসেবে বলতে পারি চাহিদা ও যোগান তত্ত্ব, বা এটিকে আধুনিক তত্ত্ব নামেও বলা যায়। তাহলে এই যে চাহিদা ও যোগান, এটাকে আমরা ইংরেজিতে বলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইংরেজিতে কি বলি? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ওকে, তো অর্থনীতিবিদগণ বর্তমানকালে চাহিদা ও যোগানের সাহায্যে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করেন। অর্থাৎ চাহিদা আমাদের বাড়লে মূল্য স্তর যে বৃদ্ধি পায় এবং চাহিদা কমে গেলে মূল্য যে কমে যায় পণ্যের, এই বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু তারা কি বিনিময় হার নির্ধারণ করে থাকে। তো দ্রব্য সামগ্রী ও সেবার মান যেমন তার চাহিদা ও যোগানের ভারসাম্য বৃদ্ধিতে নির্ধারিত হয়, তেমন অর্থের বিনিময় মূল্য বৈদেশিক বাজারে এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। দেখো দ্রব্য সামগ্রী ও সেবার দাম
যেমন হচ্ছে চাহিদা ও যোগানের উপর নির্ভর করে, ঠিক একইভাবে অর্থের বিনিময় হার, অর্থাৎ বাংলাদেশ থেকে 1 ইউএসডি সমান 120 টাকা হবে নাকি 110 টাকা হবে নাকি 118 টাকা হবে, এটি হচ্ছে চাহিদার উপর, ডলারের চাহিদার উপর নির্ভর করবে। এটি বলা হচ্ছে এই থিওরির মূল কথা। তো অর্থের বিনিময় মূল্য আমি যদি একটু হাইলাইট করে দিই তোমাদের জন্য, বলছে অর্থের বিনিময় মূল্য বৈদেশিক বাজারে এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। এখন আমি যদি আরও সহজভাবে বলি, এই যে ডলার বাংলাদেশি টাকায় 120 টাকার বেশি হবে কিনা বা কমে যাবে কিনা 120 টাকার থেকে, সেটি হচ্ছে নির্ধারণ হবে আমাদের চাহিদার উপর। আমাদের যদি বেশি পরিমাণ আমদানি করতে হয় তাহলে আমাদের কি লাগবে, বেশি পরিমাণ ইউএস ডলার লাগবে। তো এই ইউএস ডলার যখন বেশি পরিমাণ লাগবে তখন চাহিদা বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে কি হবে, ডলারের দাম বেড়ে যাবে। আবার আমরা যদি কম আমদানি করি সেক্ষেত্রে আমাদের ডলার কি হবে, কম লাগবে, এবং সেক্ষেত্রে কি হবে, ডলারের মানও কমে যাবে, অর্থাৎ 120-এর চেয়ে কমতে থাকবে। তো এটি হচ্ছে এই চাহিদা ও যোগান তত্ত্বের মূল কথা। যদি তোমরা বলো যে এখানে একটি বিন্দুর কথা বলা হচ্ছিল যে বর্তমান চাহিদা ও যোগানের সাহায্যে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করেন, এবং ভারসাম্য বিন্দুতে কি বলছে, ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয় হচ্ছে মুদ্রার মান। আমি যদি একটু ডিমান্ড আর সাপ্লাইয়ের জন্য তোমাদের একটি ছক করি, ধরো এই হচ্ছে আমাদের ডিম্যান্ড, আর এই যদি সাপ্লাই থাকে তাহলে আমাদের মিলেছে কোথায়, ধরো এটা হচ্ছে ডিম্যান্ডকে ডি দিলাম এবং সাপ্লাইকে এস দিলাম, অর্থাৎ চাহিদা হচ্ছে এটা এবং সাপ্লাই হচ্ছে এটা, তাহলে আমাদের এই বিন্দুতে ধরো মিলেছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইউনিট আছে, তো এখানে ধরো আমাদের 120 টাকা বাংলাদেশি টাকা, আর এখানে ধরো ইউএস ডলার আছে 1, তাহলে আমাদের এদের ইউএস ডলার 1 সমান হবে আমাদের 120 টাকা। তো এরপরে যদি আমাদের এইখানে মিলিত হইতো তাহলে ওদের হচ্ছে আরও বেশি বেড়ে যাইতো, এবং আমাদের যদি আরও এদিকে আসতো তাহলে কিন্তু আমাদের 122 123 এইদিকে চলে যেত। তো এটাই হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরির মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী যে বিষয় ফ্যাক্টরিং এবং ফরফেইটিং যেটি রয়েছে সেখানে চলে যাব। ফ্যাক্টরিং এবং ফরফেইটিং, একটি হচ্ছে ফ্যাক্টরিং আর একটি হচ্ছে ফরফেইটিং, এই দুটির বিষয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। শুনতে একই রকম শোনা গেলেও দুটি বিষয় কিন্তু এক নয়। তো আমরা একই সাথে শিখবো যেন তোমাদের পার্থক্য আসলে খ নম্বরের পর যদি পার্থক্য আসে, এই যে ফ্যাক্টরিং এবং ফরফেইটিংয়ের যদি পার্থক্য আসে সেটিও লিখতে পারো, পাশাপাশি এমসিকিউগুলো সলভ করতে পারো। কখনো কখনো সৃজনশীল আসলেও কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে সলভ করতে পারবা। ফ্যাক্টরিং নিয়ে সৃজনশীল আসতে পারে, ফরফেইটিং নিয়ে সৃজনশীল আসতে পারে। তো আমরা দেখি, প্রথমে দেখো সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি, বলছে ফ্যাক্টরিং হচ্ছে এক ধরনের আর্থিক লেনদেন যেখানে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রাপ্য বিল চালান আকারে তৃতীয় কোনো পক্ষের নিকট বার্তার মাধ্যমে বিক্রয় করে। তাহলে আমার যদি কোনো প্রাপ্য বিল থাকে, অর্থাৎ আমার যে দেনাদার রয়েছে সে যদি বিলের স্বীকৃতি দেয় যে সে 90 দিন পর বা হচ্ছে 80 দিন পর বা 60 দিন পর এত টাকা পরিশোধ করবে, তো এটি হচ্ছে একটা বিলের স্বীকৃতি দিল আমার দেনাদার, এবং আমার কাছে ওটি হচ্ছে প্রাপ্য বিল। তো এই প্রাপ্য বিল আমার ধরো এখন অতি দ্রুত টাকার প্রয়োজন, তো এই প্রাপ্য বিলকে আমি চাইলেও দেনাদারের কাছ থেকে টাকা আদায় করে তরল করতে পারছি না। তো আমি যদি ব্যাংকের মাধ্যমে প্রাপ্য বিল, ধরো 1000 টাকার একটি প্রাপ্য বিল রয়েছে, তো আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক আমাকে বললো যেটা আমরা 10% বাট্টায় বা 5% বাট্টায় আমরা বাট্টা করে দিতে পারি, অর্থাৎ ব্যাংক ওই বিলের টাকা 3 মাস পর নিবে এবং আমাদেরকে এখনই টাকা দিয়ে দেবে। তো 5% বাট্টা করলে তারা 50 টাকা কমিশন হিসেবে নিবে এবং 950 টাকা আমাদেরকে দিবে। তো এই যে প্রাপ্য বিল 1000 টাকার প্রাপ্য বিল আমরা 950 টাকায় কিন্তু বাট্টা করে নিতে পারি। এখানে বলছে তৃতীয় পক্ষের নিকট, তৃতীয় পক্ষ হচ্ছে আবার ব্যাংক, তৃতীয় পক্ষকে ব্যাংক। এবার দেখো ফরফেইটিং আসলে কি। ফরফেইটিং হলো ফ্যাক্টরিং এর মতোই রপ্তানিকারকের প্রাপ্য বিল ক্রয় করা হয়। যে পক্ষ প্রাপ্য বিল ক্রয় করে তাকে ফরফেইটার বলে। তাহলে দেখো যে পক্ষ প্রাপ্য বিল ক্রয় করে তাকে বলা হয় ফরফেইটার। তাহলে প্রাপ্য বিল যখন আমরা দেশের মধ্যে তৃতীয় পক্ষের নিকট বা ব্যাংকের কাছে বিক্রি করে বাট্টা করি তখন সেটাকে বলি ফ্যাক্টরিং। কিন্তু যখন রপ্তানিকারক এলসি বা প্রত্যয়পত্রকে জমা দিয়ে ব্যাংকের কাছ থেকে বাট্টা করে সেটিকে আমরা বলতে পারি ফরফেইটিং, এবং যারা এই ফরফেইটিং করে তাদেরকে ফরফেইটার বলা হয়। এখন দেখো সময়, ফ্যাক্টরিংয়ে চলতি প্রাপ্য বিল স্বল্পমেয়াদী তথা 90 দিন অথবা এর কম মেয়াদী বিল ক্রয় করা হয়। তাহলে আমরা জানি যে দেনাদারকে আমরা বাকিতে পণ্য বিক্রি করি সাধারণত স্বল্প সময়ের জন্য, এটা তো বছরের পর বছর ধরে চলতে থাকবে না। কিন্তু ফরফেইটিং দীর্ঘমেয়াদী তথা 90 দিনের বেশি সময়ের বিল ক্রয় করা হয় এবং সাধারণত 280 দিন হতে 7 বছর পর্যন্ত হতে পারে। কতদিন হতে পারে দেখো একটু খেয়াল করো। ফরফেইটিং এর ক্ষেত্রে 280 দিন থেকে সাধারণত 280 দিন থেকে 7 বছর মেয়াদী হতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যখন বিদেশ থেকে যখন আমরা
উচ্চ উচ্চ পর্যায়ের বা আধুনিক যে যন্ত্রপাতি বা অনেক ভারী যন্ত্রপাতি যেগুলো আমদানি করি সেগুলোর মূল্য হয় অনেক বেশি। তো এগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয় এর জন্য। এরপর দেখো পণ্যের শ্রেণী, ফ্যাক্টরিং সাধারণত পণ্য বা অর্ডিনারি গুডস নিয়ে সমঝোতা হয়, অর্থাৎ দেশের মধ্যে আমরা ধরো বাকিতে কারো কাছে বিক্রি করেছি, এক্ষেত্রে তো আমরা পণ্যই বিক্রি করবো এবং স্বল্প মেয়াদে যেহেতু। আর ফরফেইটিংয়ে মূলধনী পণ্য বা ক্যাপিটাল গুডস নিয়ে সমঝোতা হয়। আমি একটু আগে বলছিলাম যে মূলধনী পণ্য বা ভারী যন্ত্রপাতি যেগুলো আমরা ভারী শিল্পতে ব্যবহার করি সে ধরনের যন্ত্রপাতি আনা হয়। তো এটি হচ্ছে ফ্যাক্টরিং এবং ফরফেইটিং এর মূল কথা। আরও কিছু পার্থক্য রয়েছে দেখো, ঝুঁকি, সময় কম বলে তুলনামূলক কম ঝুঁকি থাকে, সময় বেশি পেলে ফরফেইটিংয়ে ঝুঁকি বেশি থাকে, তাহলে ঝুঁকি বেশি থাকে হচ্ছে ফরফেইটিংয়ে। এরপর দেখো পরিমাণ, ফ্যাক্টরিংয়ে প্রাপ্য বিলের একটি অংশ বিক্রয় করা হয়। তাহলে আমার কাছে ধরো অনেকগুলো প্রাপ্য বিল থাকতে পারে, আমি ধরো বিক্রেতা, আমার দেনাদার রয়েছে, আমার প্রাপ্য বিল রয়েছে অনেকগুলো, তো আমার তো তরল সম্পদ একসাথে সব লাগবে না, এজন্য আমি প্রাপ্য বিল সবগুলোই কিন্তু বাট্টা করব না, এজন্য আমি প্রাপ্য বিলের একটি অংশ বাট্টা করি। আর ফরফেইটিং এর ক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ লেনদেনটাই ফরফেইট করা হয়, সম্পূর্ণ লেনদেনটাই কি করা হয়, ফরফেইটিং এর অন্তর্ভুক্ত হয়। জড়িত পক্ষসমূহ, দেখো ফ্যাক্টরিং এর ক্ষেত্রে জড়িত সব পক্ষ হচ্ছে ক্রেতা, বিক্রেতা এবং ফ্যাক্টরিং ব্যাংক। আর ফরফেইটিং এর ক্ষেত্রে দেখো আমদানিকারক, রপ্তানিকারক, ব্যাংক এবং হচ্ছে ফরফেইটার, চারটি পক্ষ রয়েছে। তাহলে ফ্যাক্টরিং এর ক্ষেত্রে পক্ষ হচ্ছে তিনটি, আর ফরফেইটিং এর ক্ষেত্রে কয়টি, চারটি। ফরফেইটিং এর ক্ষেত্রে কয়টি, চারটি। আশা করি পার্থক্যগুলো বুঝেছো। আমরা আমাদের পরের স্লাইডে চলে যাব এবং পরের স্লাইডে যে কথাটি রয়েছে প্রত্যয়পত্র, প্রত্যয়পত্রের ইংরেজি আমরা সবাই জানি এলসি বা লেটার অফ ক্রেডিট, এলসি বা লেটার অফ ক্রেডিট। এবং এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেটার অফ ক্রেডিট, এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, এই লেটার অফ ক্রেডিট বা এলসি। আমাদের এই যে চ্যাপ্টারটি আমরা পড়ছি বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই প্রত্যয়পত্র। আমি আবারও বলছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই প্রত্যয়পত্র। তাহলে তোমরা এই প্রত্যয়পত্রটা ভালোভাবে শিখতে হবে। প্রত্যয়পত্র না শিখলে এই অধ্যায়ের এমসিকিউ সলভ করতে যেমন সমস্যায় পড়বা, এই অধ্যায়ের সৃজনশীল করতে গেলেও তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এখন দেখো প্রত্যয়পত্র কি, আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যুকৃত অর্থ পরিশোধের নিশ্চয়তা পত্রকেই আমরা প্রত্যয়পত্র বলতে পারি। তাহলে দেখো আমরা জড়িত পক্ষ দেখছি তিনটি, একটি হচ্ছে আমদানিকারক, একটি হচ্ছে রপ্তানিকারক এবং আরেকটি পক্ষ হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক কি করে, আমদানিকারকের পক্ষে, আমদানিকারক যে অর্থ পরিশোধ করবে তার পক্ষে রপ্তানিকারকের কাছে আর যে লেটার ইস্যু করে সেটিকে আমরা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র বলে থাকি। তাহলে আমদানিকারকের পক্ষে আমরা যদি একটু দেখি, আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের নিকট বা অনুকূলে, রপ্তানিকারকের নিকট বা অনুকূলে কে ইস্যু করে, ব্যাংক ইস্যু করে। অর্থাৎ ব্যাংক এই রপ্তানিকারককে অর্থ পরিশোধ করবে এবং আমদানিকারক কাকে অর্থ পরিশোধ করেছে, ব্যাংকে, এই যে নিশ্চয়তা প্রদান করে এটাই মূলত এলসি। অর্থাৎ যখন আমদানিকারক রপ্তানিকারককে অর্থ তো সরাসরি দিয়ে দিবে না, তো রপ্তানিকারককে যদি অর্থ সরাসরি দিয়ে দেয় রপ্তানিকারক পণ্য নাও পাঠাতে পারে। আবার রপ্তানিকারকের কাছে একটি ঝুঁকি রয়েছে যে বাইরে থেকে সে পণ্য পাঠাবে, ধরো আমেরিকা থেকে সে বাংলাদেশে পণ্য পাঠাবে, তো এক্ষেত্রে রপ্তানিকারকের ঝুঁকি রয়েছে, সে পণ্য পাঠিয়ে দিল কিন্তু পরবর্তীতে টাকা পরিশোধ হলো না, এক্ষেত্রে কি করে, আমদানিকারক টাকা ব্যাংকে জমা দেয় এবং ব্যাংক এলসি ইস্যু করে। অর্থাৎ ওই পণ্য আমদানিকারকের নিকট পৌঁছানোর পরে ব্যাংক রপ্তানিকারককে অর্থ পরিশোধ করবে, এরকম একটি লেটার ইস্যু করে, যেটিকে আমরা লেটার অফ ক্রেডিট বলছি। এরপর দেখো প্রত্যয়পত্রের প্রকারভেদ, এই প্রত্যয়পত্রকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেকগুলো প্রকারভেদে ভাগ করতে পারি, তো সেগুলোই আমাদেরকে জানতে হবে। বর্তমান জটিল অর্থনৈতিক লেনদেনের যুগে ব্যবসায়ীদের নানাবিধ প্রয়োজনে কথা বিবেচনা করে ব্যাংক বিভিন্ন ধরনের প্রত্যয়পত্র খোলার সুযোগ প্রদান করে। তো প্রথম যে প্রত্যয়পত্র বলা হচ্ছে সেটি হচ্ছে নিশ্চিত প্রত্যয়পত্র, এক নম্বরে যেটি রয়েছে নিশ্চিত প্রত্যয়পত্র। এখন নিশ্চিত প্রত্যয়পত্র কোনটি, যে প্রত্যয়পত্রে ব্যাংক নিশ্চিত করে যে সে ব্যাংক হচ্ছে অবশ্যই, ব্যাংক কি করবে, অবশ্যই অর্থ পরিশোধ করবে, ব্যাংক অবশ্যই অর্থ পরিশোধ করবে, অর্থ পরিশোধ করবে। ওকে, এটি হচ্ছে নিশ্চিত প্রত্যয়পত্র। তাহলে নিশ্চিত প্রত্যয়পত্র কি হয়, ব্যাংক অবশ্যই আমদানিকারকের কাছে পণ্য পৌঁছানোর পর অবশ্যই কি করবে, অর্থ পরিশোধ করবে, এই মর্মে নিশ্চয়তা করে, এই মর্মে নিশ্চয়তা প্রদান করে, সেটিকে আমরা বলতে পারি নিশ্চিত প্রত্যয়পত্র বা কনফার্মড লেটার অফ ক্রেডিট। দুইয়ে যদি আমরা যাই, অনিশ্চিত প্রত্যয়পত্র, তো এই অনিশ্চিত প্রত্যয়পত্রের ক্ষেত্রে তোমরা যদি নিশ্চিত প্রত্যয়পত্রের ক্ষেত্রে আরও একটি তথ্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই নিশ্চিত প্রত্যয়পত্র। তাহলে লেনদেনের ক্ষেত্রে, ব্যবসায় বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়
সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই নিশ্চিত প্রত্যয়পত্র। কোনটি? এই নিশ্চিত প্রত্যয়পত্র। ওকে, এরপরে দেখো বলছে অনিশ্চিত প্রত্যয়পত্র। অনিশ্চিত প্রত্যয়পত্র কি? অনিশ্চিত প্রত্যয়পত্রের ক্ষেত্রে ব্যাংক এমন কোনো নিশ্চয়তা প্রদান করে না যে সে অবশ্যই অর্থ পরিশোধ করবে। তাহলে অবশ্যই অর্থ পরিশোধের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে। অর্থ পরিশোধের ক্ষেত্রে কি থাকে? অনিশ্চয়তা থাকে। অর্থ পরিশোধে অনিশ্চয়তা থাকে, পরিশোধে অনিশ্চয়তা থাকে। তাহলে এ ধরনের লেটার অফ ক্রেডিট সবচেয়ে কম দেখা যায়, কারণ অনিশ্চয়তা থাকলে রপ্তানিকারক কি করবে? রপ্তানি করতে, পণ্য রপ্তানি করতে কি করবে? দ্বিধাবোধ করবে। তাহলে অনিশ্চয়তা থাকে। এবার দেখো দলিলি প্রত্যয়পত্র। দলিলি প্রত্যয়পত্র বা ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট। তাহলে দলিলি প্রত্যয়পত্র কি? দলিলি প্রত্যয়পত্র 3 নম্বরে আমরা যেটি দেখছি দলিলি প্রত্যয়পত্র। তাহলে যে প্রত্যয়পত্রে অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক নির্ধারণ করে দেয় যে অন্যান্য দলিল সংযুক্ত করতে হবে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কি করতে হবে? দলিল সংযুক্ত থাকতে হবে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দলিল বা ডকুমেন্ট থাকতে হবে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দলিল বা ডকুমেন্টের প্রয়োজন হবে। দলিল বা ডকুমেন্টের প্রয়োজন হবে, বা বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হবে। এখন এখানে কি কি ডকুমেন্ট লাগতে পারে? এই যে রপ্তানিকারক যে পণ্য পাঠিয়েছে তার জন্য চালান লাগতে পারে। কি লাগতে পারে? তার জন্য চালানের প্রয়োজন হতে পারে। চালান, তারপরে বহনপত্র, ঠিক আছে, বা চালানি রসিদ, বহনপত্র, তারপরে বিমাপত্র, এই জিনিসগুলো লাগতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, যে যখন সে অর্থের জন্য যে আমদানিকারক পণ্য পাওয়ার পর যখন সে অর্থ দাবি করবে তখন ব্যাংক এই ডকুমেন্টগুলো চেতে পারে। তো এগুলোকে বলা হয় দলিলি প্রত্যয়পত্র। এরপর হচ্ছে দলিলবিহীন প্রত্যয়পত্র। তাহলে যে প্রত্যয়পত্রের ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন হয় না, কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রত্যয়পত্র শো করলেই ব্যাংক অর্থ পরিশোধ করে আমদানিকারকের কাছে পণ্য পৌঁছানোর পর, কোনো দলিলের প্রয়োজন হয় না। তাহলে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন হয় না, বা কোনো শর্ত থাকে না, প্রয়োজন হয় না। এরপরে আমরা 5-এ যদি যাই, খোলা প্রত্যয়পত্র। এই যে খোলা প্রত্যয়পত্র হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ খোলা প্রত্যয়পত্র কোনো ধরনের নোটিশ ছাড়াই ব্যাংক যে কোনো সময় বাতিল করতে পারে। নোটিশ ব্যতীত ব্যাংক চাইলে যে কোনো সময় বাতিল করতে পারে। যে কোনো সময় বাতিল করতে পারে। এজন্য এটি কি? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বাতিল করতে পারে। তাহলে এটি হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে খোলা প্রত্যয়পত্র বা রিভোকেবল অর ওপেন লেটার অফ ক্রেডিট, এটা হচ্ছে কি? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রপ্তানিকারকদের জন্য। কারণ কি? ব্যাংক চাইলে যে কোনো সময় কি করতে পারে? বাতিল করতে পারে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রত্যয়পত্র। এটি হচ্ছে একটি কি? খোলা প্রত্যয়পত্র হচ্ছে ঝুঁকিপূর্ণ রপ্তানিকারকের জন্য। কার জন্য? ঝুঁকিপূর্ণ রপ্তানিকারকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপর দেখো স্থির প্রত্যয়পত্র। একটি হচ্ছে স্থির প্রত্যয়পত্র। আর এরপরে রয়েছে দেখো আমাদের নির্দিষ্ট প্রত্যয়পত্র। স্থির প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি হয়? ব্যাংক কোনো ধরনের শর্ত পরিবর্তন করে না। ব্যাংক কি করে না? ব্যাংক কোনো ধরনের শর্ত পরিবর্তন করে না। ব্যাংক কোনো ধরনের কি করে না? কোনো ধরনের পরিবর্তন করে না। স্থির প্রত্যয়পত্র কোনো ধরনের পরিবর্তন করে না। স্থির প্রত্যয়পত্র ব্যাংক কোনো ধরনের কি? পরিবর্তন করে না। বা যে প্রত্যয়পত্র কি থাকে? স্থির থাকে, অর্থাৎ এখানে শর্তাবলী পরিবর্তন হয় না। এরপর দেখো নির্দিষ্ট প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি হয়? নির্দিষ্ট প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি? একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থের পরিমাণ থাকে। নির্দিষ্ট মেয়াদ ও অর্থের পরিমাণ থাকে, এবং এটি পূরণ হয়ে গেলে এই লেটার অফ ক্রেডিট বন্ধ হয়ে যায়। দেখো একটা নির্দিষ্ট মেয়াদ থাকলো, যে লেটার অফ ক্রেডিটের মেয়াদ 3 মাস, এবং হচ্ছে এই লেটার অফ ক্রেডিটে 10 লক্ষ টাকা প্রদান করা হবে। তো 10 লক্ষ টাকা প্রদান করা হয়ে গেলে 3 মাস পর সেটি কি হবে? অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় নির্দিষ্ট মেয়াদ ও অর্থের পরিমাণ থাকে, এবং নির্দিষ্ট প্রত্যয়পত্র বলা হচ্ছে এজন্যই। এরপর হচ্ছে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। যে প্রত্যয়পত্র, দেখো নির্দিষ্ট প্রত্যয়পত্রের বিপরীত হচ্ছে এই ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। এখন এই ঘূর্ণায়মান প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি হয়?
ওই নির্দিষ্ট মেয়াদের মধ্যে যতবার ইচ্ছা তুমি কি করতে পারবা, লেনদেন করতে পারবা। অর্থাৎ এটা হচ্ছে এটি বন্ধ হয়ে যাবে না, যে নির্দিষ্ট মেয়াদ শেষে বন্ধ হয়ে যাবে না, যতবার ইচ্ছা যতবার খুশি লেনদেন করা যায়, এটিকে বলে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। অর্থাৎ যতবার খুশি আমদানি রপ্তানি করা যায়, লেনদেন করা যায়, লেনদেন করা যায়, এটিকে বলা হয় ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। এবার হচ্ছে প্রান্তে লিখিত প্রত্যয়পত্র। তা দেখো, যে প্রত্যয়পত্রের এক পাশে থাকে প্রত্যয়পত্র, আরেক পাশে থাকে বিভিন্ন ধরনের শর্ত, কন্ডিশন বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট, সেটাকে বলা হয় প্রান্তে লিখিত প্রত্যয়পত্র। তাহলে প্রান্তে লিখিত প্রত্যয়পত্র কোনটি? যে প্রত্যয়পত্রে এক পাশে এলসি এবং আরেক পাশে কি থাকবে? আরেক পাশে বিভিন্ন সংযুক্তি থাকবে, আরেক পাশে বিভিন্ন সংযুক্তি থাকবে, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্ট সংযোজন করা থাকবে, বিভিন্ন সংযুক্তি থাকবে। এটি হচ্ছে প্রান্তে লিখিত প্রত্যয়পত্র। এরপরে আমরা যদি যাই অগ্রিম প্রত্যয়পত্র, দেখো একটা ভিন্ন ধরনের প্রত্যয়পত্রকে আমরা বলছি অগ্রিম প্রত্যয়পত্র। তো এই অগ্রিম প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি ঘটে দেখো, রপ্তানিকারক বা বিক্রেতার অগ্রিম মূল্য পরিশোধ বা অর্থ সংস্থানের শর্তে যে প্রত্যয়পত্র করা হয় তাকে অগ্রিম প্রত্যয়পত্র বলে। এরূপ প্রত্যয়পত্রকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে রপ্তানিকারকের মূল্য পরিশোধের ক্ষেত্রে বা মূল্য পরিশোধ বা অর্থ সংস্থানের শর্তে যে প্রত্যয়পত্র খোলা হয় তাকে অগ্রিম প্রত্যয়পত্র বলে। এই যে অগ্রিম প্রত্যয়পত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই অগ্রিম প্রত্যয়পত্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। এখন দেখো, একটি হচ্ছে লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র আর একটা হচ্ছে সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র। একটি হচ্ছে লাল দফা আর একটি হচ্ছে সবুজ দফা। এখন কোনটি কখন ব্যবহৃত হয় দেখো, যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক পণ্যের ভাড়া, শুল্ক, বীমা খরচ ইত্যাদি বাবদ রপ্তানিকারককে অগ্রিম টাকা গ্রহণের ক্ষমতা প্রদান করেন তাকে লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র বলে। তাহলে এই যে অগ্রিম প্রত্যয়পত্রের ক্ষেত্রে আমরা কি দেখছি, রপ্তানিকারককে ব্যাংক অগ্রিম টাকা প্রদান করবে। তাহলে অগ্রিম টাকা প্রদান করবে কখন? এক্ষেত্রে আবার দুইটা পদ্ধতি দেখছি। একটিতে হচ্ছে ব্যাংক কি করবে, রপ্তানিকারককে পণ্যের ভাড়ার জন্য, শুল্কের জন্য, বীমা খরচের জন্য অগ্রিম প্রদান করে। আরেকটি হচ্ছে সবুজ দফা। লাল দফার ক্ষেত্রে কি হয়? লাল দফার ক্ষেত্রে হচ্ছে যে পণ্যের ভাড়া, তারপরে বীমা খরচ, শুল্ক, এইসব ক্ষেত্রে ব্যাংক কি করে, অগ্রিম অর্থ প্রদান করে রপ্তানিকারককে। আর সবুজ দফা প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি হয়, যে প্রত্যয়পত্রের মধ্যে ব্যাংক রপ্তানিকারক বা বিক্রেতাকে শুধুমাত্র অগ্রিম গুদাম ভাড়া, শুধুমাত্র কি, আরেকবার একটু খেয়াল করো, শুধুমাত্র অগ্রিম গুদাম ভাড়া গ্রহণের ক্ষমতা প্রদান করে তাকে সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র বলে। তাহলে লাল দফার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পণ্যের ভাড়া, শুল্ক, বীমা খরচ, মানে যাবতীয় খরচ অগ্রিম প্রদানের জন্য হচ্ছে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে। এবং সবুজ দফার ক্ষেত্রে শুধুমাত্র কি করবে, এই গুদামজাতকরণের যে খরচটি রয়েছে সেটি প্রদান করবে। তাহলে সবুজ দফার ক্ষেত্রে একটি মাত্র খরচ দেওয়া হয়, সেটি হচ্ছে গুদামজাতকরণের খরচ। আর লাল দফার ক্ষেত্রে সকল ধরনের আনুষঙ্গিক খরচ অগ্রিম প্রদান করা হয় রপ্তানিকারককে। তাহলে এই দুটি ছিল হচ্ছে অগ্রিম প্রত্যয়পত্র। এখন বলছে সর্বশেষ যেটি রয়েছে আমাদের ভ্রমণকারীর প্রত্যয়পত্র। কি রয়েছে? ভ্রমণকারীর প্রত্যয়পত্র। ভ্রমণকারীর প্রত্যয়পত্র হচ্ছে একটি নির্দিষ্ট প্রত্যয়পত্র, আর একটা হচ্ছে ভ্রাম্যমাণ। ভ্রমণকারীর প্রত্যয়পত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নির্দিষ্ট প্রত্যয়পত্র। এখন নির্দিষ্ট প্রত্যয়পত্র কি? এখন ভ্রমণকারী প্রত্যয়পত্র কাদের লাগে? ধরো আমরা যারা ট্রাভেলার্স আছি, আমরা যারা বাইরের দেশে যাই, তাদের ক্ষেত্রে কি লাগে? দেশের মধ্যে গেলে তো ট্রাভেলার্স চেক ইস্যু করে ব্যাংকগুলো, কিন্তু বাইরে গেলে কি লাগবে? যে ভ্রমণকারীর প্রত্যয়পত্র লাগবে। এখন এই প্রত্যয়পত্র বা দুই প্রকার, একটি হচ্ছে নির্দিষ্ট। এখন এই প্রত্যয়পত্রের ক্ষেত্রে ব্যাংক কি করে, যে কোনো একটি বা নির্দিষ্ট যে কোনো একটি বা নির্দিষ্ট ব্যাংক শাখা বা প্রতিনিধির মাধ্যমে, বা কার মাধ্যমে? প্রতিনিধির মাধ্যমে অর্থ পরিশোধ করে বিদেশে। ওকে, এখন দেখো, আমি ধরো বাইরে গেলাম, এখন আমি যদি এই নির্দিষ্ট প্রত্যয়পত্র নিয়ে যাই, বাংলাদেশে একটি ব্যাংকে ধরো 1,00,000 টাকা জমা দিলাম, তো আমার বাইরে যে যখন টাকার প্রয়োজন হবে তখন আমি যদি নির্দিষ্ট প্রত্যয়পত্র নিয়ে যাই, তাহলে এই ব্যাংকটি একটি গ্যারান্টি প্রদান করে যে ওই দেশে তার যে কোনো একটি নির্দিষ্ট, ধরো ওই অঞ্চলের যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংক বা নির্দিষ্ট শাখা বা নির্দিষ্ট প্রতিনিধি যে আছে, তার কাছ থেকেই শুধুমাত্র আমি অর্থ কালেক্ট করতে পারবো। এটিকে বলা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ একটি মাত্র প্রতিনিধি বা একটি মাত্র ব্যাংক শাখার মাধ্যমে উক্ত দেশ থেকে আমি কি করতে পারবো, অর্থ সংগ্রহ করতে পারবো, আমার যে টাকা জমা দেওয়া ছিল।
আর ভ্রাম্যমাণ প্রত্যয়পত্রের ক্ষেত্রে কি হয়, একাধিক শাখা বা প্রতিনিধির কাছ থেকে আমরা কি করতে পারবো, অর্থ প্রাপ্তি বা অর্থ নিতে পারবো, শাখা বা প্রতিনিধির নিকট থেকে অর্থ সংগ্রহ করতে পারবো। তাহলে দেখো কি হচ্ছে, একটি হচ্ছে নির্দিষ্ট প্রত্যয়পত্র আর একটি হচ্ছে ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র। ভ্রাম্যমাণের ক্ষেত্রে কি হবে, ওই যে বিদেশে এই বাংলাদেশে যে ব্যাংকে আমি টাকা জমা দিয়েছি প্রত্যয়পত্রের জন্য, এই যে ট্রাভেলার্স বা হচ্ছে ভ্রমণকারী প্রত্যয়পত্রের জন্য, তো ওই দেশের একাধিক শাখা, এইখানের যে ব্যাংক রয়েছে তার একাধিক শাখা থাকবে বা একাধিক প্রতিনিধি থাকবে, যাদের যে কোনো কারো কাছ থেকে আমি কি করতে পারবো, চাইলে অর্থ সংগ্রহ করতে পারবো। তাহলে আমাদের জন্য সুবিধাজনক হচ্ছে ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র। আমাদের জন্য সুবিধাজনক কোনটি, ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র। আর ব্যাংকের জন্য সুবিধাজনক হচ্ছে নির্দিষ্ট প্রত্যয়পত্র। ব্যাংকের জন্য সুবিধাজনক কোনটি, নির্দিষ্ট প্রত্যয়পত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি সর্বশেষ যে প্রত্যয়পত্র রয়েছে, ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র, ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কি ঘটে দেখো, ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে দুইটি প্রত্যয়পত্র থাকে। ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কি থাকে, দুইটি প্রত্যয়পত্র থাকে। এখন এই দুইটি প্রত্যয়পত্র কি, ধরো আমি রপ্তানিকারক, ধরো আমি ভারতে বা পাকিস্তানে পণ্য প্রেরণ করেছি। এখন আমি তো একটা এলসি পেয়েছি, এখন এলসির ধরো মেয়াদ আছে আগামী 20 দিন পর আমি টাকা সংগ্রহ করব। তো আমার এই 20 দিনের মধ্যে আমার অর্থের প্রয়োজন, তা আমি কি করতে পারি, আমার ওই এলসি জমা দিয়ে আমি আরেকটা এলসি খুলতে পারি। বা আমি ধরো আমি রপ্তানিকারক, তো আমার তো পণ্য আমদানির প্রয়োজন হতে পারে, কাঁচামাল অন্য দেশ থেকে আমদানির প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমি এলসি ব্যাংকের কাছে জমা দিয়ে ওই যে আমার যে রপ্তানিকারক রয়েছে, আমাকে ধরো ইউএসএ থেকে যে পণ্য রয়েছে বা চায়না থেকে যে পণ্যগুলো বা হচ্ছে কাঁচামাল কাঁচামাল আমার আমদানি করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাকে যে এলসিটা দেওয়া হয়েছে আমদানিকারকের পক্ষ থেকে, সেই এলসিটা আমি জমা দিয়ে চাইলে কি করতে পারি, আমার যে রপ্তানিকারক রয়েছে তার কাছ থেকে পণ্য আমদানি করতে পারি। অর্থাৎ একটি প্রত্যয়পত্র হচ্ছে, আমি যদি রপ্তানিকারক হই, আমি যদি আরেকটু ভালোভাবে বলি, ধরো আমি হচ্ছে রপ্তানিকারক, তো আমি রপ্তানিকারক, আমাকে কি দেওয়া হয়েছে, একটি এলসি দেওয়া হয়েছে। এলসি কে দিয়েছে, ব্যাংক দিয়েছে, কার পক্ষে, ধরো আমদানিকারকের পক্ষে। এখন এই যে আমদানিকারকের পক্ষে দিয়েছে, এখন আমি তো এই টাকা এখনো পাইনি পণ্য না পৌঁছানো পর্যন্ত, এখন আমারও কি হতে পারে, অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হতে পারে। এখন এই যে আমি যে রপ্তানিকারক, আমি ধরো পণ্য আমদানি করব, ধরো এইখান থেকে আমি পণ্য আমদানি করব, তো আমি আমদানি করলে এখন আমি হয়ে যাব আমদানিকারক, আমি হয়ে যাব কি, আমদানিকারক। আমি যখন আমদানি করব তখন আমি হয়ে যাব আমদানিকারক। এখন আমার কাছে অর্থ নাই, আমি কি করব, আমাকে যে এলসিটা দেওয়া হয়েছিল এই এলসিটা আমি জমা দিব, এই এলসিটা এখানে জমা দিব, দিয়ে আমি কি করতে পারবো, আমার যে রপ্তানিকারক রয়েছে তার কাছ থেকে পণ্য সরবরাহ করতে পারবো, এবং ব্যাংক এই গ্যারান্টি দিবে। এবং এখানে কে গ্যারান্টি দিবে, ব্যাংক। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা দুইটা এলসি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমার আমদানিকারক আমাকে দিয়েছে, আবার আমি যখন আমদানিকারক হয়ে যাচ্ছি তখন আমার যে রপ্তানিকারক রয়েছে তার কাছে এই এলসি জমা দিয়ে আমি কি করছি, পণ্য সংগ্রহ করছি। এজন্য বলছি এটিকে ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ দুটি এলসি থাকে, দুটি লেটার অফ ক্রেডিট বা দুটি প্রত্যয়পত্র থাকে। আশা করি প্রত্যয়পত্র নিয়ে যতগুলো প্রকার আমরা দেখলাম, 12 প্রকারের প্রত্যয়পত্র দেখেছি, তোমরা সবগুলো বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। আমি খুবই সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই অধ্যায়ের যে কোনো কিছু সলভ করতে গেলে আমাদের এই প্রত্যয়পত্র বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স যে আলোচনা রয়েছে সেটি এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই অধ্যায়ের আমরা এমসিকিউ এবং সৃজনশীল দেখব। তো এই অধ্যায়ের জন্য তোমাদের 25টি এমসিকিউ আমি সিলেক্ট করেছি, যার মাধ্যমে এই অধ্যায়ের বিভিন্ন টপিক কভার হবে। তো আমরা যা যা পড়লাম সেখান থেকে কিভাবে এমসিকিউ আসে বিভিন্ন বোর্ডগুলোতে আমরা একটু দেখি। তো প্রথমে বলছে, বৈদেশিক বাণিজ্যে বহুল ব্যবহৃত দলিল কোনটি? বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্যে, বৈদেশিক বাণিজ্য মানে কি, আমদানি রপ্তানি বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য মানে কি, আমদানি রপ্তানির ক্ষেত্রে বহুল ব্যবহৃত, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত দলিল বা ডকুমেন্ট কোনটি? তো আমরা দেখলাম যে এতক্ষণ ধরে 12 ধরনের আমরা প্রত্যয়পত্র পড়েছি। তো এই প্রত্যয়পত্র হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? তাহলে প্রত্যয়পত্র। এবার 2-এ যদি যাই, আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কি ঘটবে? আমদানি অপেক্ষা রপ্তানি যদি বেশি হয়
তাহলে আমাদের রপ্তানি আমাদের দেশের জন্য মানে প্রত্যেকটি দেশের জন্য যে দেশের রপ্তানি যত বেশি সে দেশের বিনিময় মুদ্রার বিনিময় হার হচ্ছে সেই দেশের ক্ষেত্রে ভালো, সে দেশের সব কিছুই ভালো আর কি, মুদ্রাস্ফীতি ঘটে না। মুদ্রা তো আমরা কি কি দেখি একটু, আমরা যদি একটু দেখি আমদানি অপেক্ষা যদি রপ্তানি বেশি হয়, অর্থাৎ আমদানি কম রপ্তানি বেশি, তাহলে আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কোনটি ঘটবে? দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে বাড়বে, বিনিময় হার প্রতিকূল হবে, দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে কমবে, মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়বে। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে রপ্তানি করলে কি হবে? মুদ্রাস্ফীতি কমবে এবং দেশের মুদ্রার চাহিদা অন্য দেশে বৃদ্ধি পাবে। তো আমরা অপশন একে দেখছি বা কতে দেখছি যে দেশীয় মুদ্রার চাহিদা কি হবে? বিদেশে বাড়বে। তাহলে অ্যান্সার হবে এ বা ক, অ্যান্সার হবে কি ক। আর বাকিগুলো দেখো, বিনিময় হার প্রতিকূল হওয়ার সুযোগ নেই, তারপরে দেখো দেশীয় মুদ্রার চাহিদা কমে যাওয়ার সুযোগ নেই, তারপরে দেখো মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়বে, মুদ্রাস্ফীতি কমবে যদি আমদানির তুলনায় রপ্তানি বেশি হয়। তাহলে অ্যান্সার হবে ক। তিনে যদি যাই, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বে এর জনক কে? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের জনক কে? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের জনক কে? দেখো, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের ইংরেজি আমি বলেছিলাম পারচেজিং পাওয়ার প্যারিটি। কি বলেছিলাম? পারচেজিং পাওয়ার প্যারিটি, পারচেজিং পাওয়ার প্যারিটি। তো এই যে পারচেজিং পাওয়ার প্যারিটি, এটি সর্বপ্রথম উদ্ভাবন করেন হচ্ছে গুস্তাভ ক্যাসেল। আমাদের আলোচনার মধ্যে কিন্তু ছিল গুস্তাভ ক্যাসেল হচ্ছে এই যে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের জনক। এরপরে দেখো বলছে বাংলাদেশের বাজারে একটি পণ্যের মূল্য ৮০ টাকা, যুক্তরাষ্ট্রের বাজারে ওই পণ্যের মূল্য $1। ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব অনুযায়ী টাকা ও ডলার বিনিময় হার হওয়া উচিত কোনটি? আমি তোমাদেরকে যখন ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব পড়িয়েছি তখন বলেছিলাম, একটি উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশে আমরা যে পরিমাণ পণ্য 20 টাকায় কিনতে পারি, সে পরিমাণ পণ্য যদি সৌদিতে 1 রিয়ালে কিনতে পারি, তাহলে আমাদের 20 টাকা সমান হবে, আমাদের 20 টাকা সমান হবে কি 1 রিয়াল, 1 রিয়াল। এখন এখানে বলছে আমরা যে পণ্য 80 টাকায় কিনতে পারি, যুক্তরাষ্ট্রে সেই পণ্য $1 কিনতে পারে, তাহলে আমাদের 80 টাকা সমান হবে কি $1। 80 টাকা সমান হবে কি $1। তাহলে আশা করি এই পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি বা ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব তোমরা বুঝতে পেরেছো। তো অপশন কোথায় দেখি $1 = 80 টাকা আছে, যেটিতে আমরা কতেই পাচ্ছি $1 = 80 টাকা বা 80 টাকা = $1। এরপর দেখো দেশে বিনিময় হার বৃদ্ধি পায় কখন? বিনিময় হার বৃদ্ধি পায় কখন? বলছে সুদের হার হ্রাস পেলে, প্রথমটিতে বলছে সুদের হার হ্রাস পেলে, এরপর দেখো সুদের হার বৃদ্ধি পেলে, মুদ্রাস্ফীতি হ্রাস পেলে। তাহলে দেখো বিনিময় হার তখনই বৃদ্ধি পাবে, বিনিময় হার তখনই বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের দেশের বিনিময় হার তখনই বৃদ্ধি পাবে যখন সুদের হার বৃদ্ধি পায়। যখন কি হয়? সুদের হার বৃদ্ধি পায়, পাশাপাশি মুদ্রাস্ফীতি হ্রাস পায়, পাশাপাশি কি হয়? মুদ্রাস্ফীতি হ্রাস পায়। তাহলে আমাদের এই 2 ও 3 হচ্ছে কারেক্ট, অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে কি গ। এরপরে 6 যদি যাই, ব্যবসা বাণিজ্যে বিদেশে অর্থ প্রেরণের সবচেয়ে দ্রুততম উপায় কোনটি? তাহলে দ্রুততম অর্থ প্রেরণের ক্ষেত্রে কি কি ঘটে? দেখো বিদেশে অর্থ প্রেরণের দ্রুততম উপায় বের করতে বলেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এখন প্রথমে বলছে ডাকযোগে পাঠালে তো গাড়িতে করে পোস্ট অফিস যে সার্ভিস রয়েছে বা পোস্টাল সার্ভিস যেটি রয়েছে সেটির মাধ্যমে পাঠাবে। এবার হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট, এটিকে আজ্ঞাপত্রকে আমরা কি বলতে পারি? ড্রাফট বলতে পারি। আজ্ঞাপত্রের ইংরেজি হচ্ছে ড্রাফট। তাহলে ড্রাফট, ব্যাংকের আজ্ঞাপত্র বা ড্রাফট। তার যোগে অর্থ প্রেরণ, বৈদেশিক বিনিময় বিল। এখন এই যে তার যোগে তো বাংলায় বলছি, তার যোগের মিনিং কি আসলে? তার যোগে মানে হচ্ছে ইলেকট্রনিক উপায়। তার যোগে মানে কি? তার যোগে মানে হচ্ছে ইলেকট্রনিক উপায়। তার যোগে মানে কি? ইলেকট্রনিক উপায়। তার যোগে মানে কি? ইলেকট্রনিক উপায় বা আধুনিক ব্যাংকিং এর মাধ্যমে, ইলেকট্রনিক উপায়। তাহলে আধুনিক ব্যাংকিং এর মাধ্যমে বা ইলেকট্রনিক উপায়। তাহলে দেখো এখানে সবচেয়ে দ্রুততম পদ্ধতি আসলে কোনটা? এই যে ইলেকট্রনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে আমরা যদি অর্থ প্রেরণ করি সেটি হবে সবচেয়ে দ্রুত। তাহলে দ্রুততম উপায় হচ্ছে তার যোগে বা ইলেকট্রনিক উপায়। এরপর দেখো 7 যদি যাই, বিনিময় হার নির্ধারণের আধুনিক পদ্ধতি কোনটি? বিনিময় হার নির্ধারণের আধুনিক পদ্ধতি তোমাদেরকে পড়িয়েছিলাম। নির্ধারণের আধুনিক পদ্ধতি, কোন পদ্ধতি? আধুনিক পদ্ধতি। যে আধুনিক, তো আধুনিক পদ্ধতি কোনটি? আমরা বলেছিলাম চাহিদা ও যোগান তত্ত্ব বা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি হচ্ছে আমাদের সবচেয়ে আধুনিক পদ্ধতি। সবচেয়ে কি আধুনিক পদ্ধতি? তাহলে আধুনিক পদ্ধতি হচ্ছে চাহিদা ও যোগান তত্ত্ব বা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থিওরি বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। 8 যদি যাই, এলসি এর পূর্ণরূপ কি? এলসি এর পূর্ণরূপ কি? এলসি এর পূর্ণরূপ তোমাদেরকে আমি অনেকবার লিখে দিয়েছি, দেখো লেটার অফ ক্রেডিট। এলসি এর পূর্ণরূপ কি? লেটার অফ ক্রেডিট। এলসি এর পূর্ণরূপ কি? লেটার অফ
ক্রেডিট, তাহলে প্রথমটিতে দেখছি লেটার অফ ক্রেডিট, যেটার স্পেলিং খেয়াল রাখতে হবে, এখানে স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। অপশন কতেই আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে, তাহলে আমরা ক দাগাবো। অন্যান্যগুলোতে কি সমস্যা রয়েছে দেখি। কল রয়েছে ভুল, তারপরে কস্ট রয়েছে ভুল এবং কালেকশন রয়েছে ভুল, তাহলে এই তিনটার কথাই ভুল। স্পেলিংও খেয়াল করতে হবে, প্রত্যেকটি ওয়ার্ডও খেয়াল করতে হবে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। এরপর দেখো 9 যদি যাই, মিস্টার এক্স ভারত থেকে শিল্পপণ্য আমদানি করতে ইচ্ছুক, কিন্তু রপ্তানিকারক পণ্যের মূল্য পাওয়ার নিশ্চয়তা চাই। রপ্তানিকারক কিসের মাধ্যমে পণ্যের মূল্য পাওয়ার নিশ্চয়তা পেতে পারেন? তাই দেখো রপ্তানিকারক, তোমাদেরকে আমি আলোচনায় বলেছিলাম, রপ্তানিকারক তোমাকে বাইরে থেকে পণ্য তখনই পাঠাবে যখন সে কি তার অর্থে প্রাপ্তির নিশ্চয়তা পাবে। আবার আমদানিকারকও আগে আগে, ধরো তুমি বাই যে মিস্টার এক্স আগে থেকে যদি টাকা পরিশোধ করে দেয়, রপ্তানিকারক কি করতে পারে, পরে পণ্য নাও পাঠাতে পারে। তো এই যে সমস্যা, এটা সমাধানের জন্য আমাদের কিন্তু প্রত্যয়পত্রের আগমন এবং উদ্ভাবন, যেটাকে আমরা ইংরেজিতে এলসি বলি, লেটার অফ ক্রেডিট বলি। তো এই লেটার অফ ক্রেডিটের মাধ্যমে কি করবে আমদানিকারক বা মিস্টার এক্স, এই মিস্টার এক্স ব্যাংকে টাকা জমা দিবে এবং ব্যাংক কি করবে, রপ্তানিকারককে নিশ্চয়তা প্রদান করবে। রপ্তানিকারককে কি করবে, নিশ্চয়তা প্রদান করবে। ফলশ্রুতিতে কি হবে, আমাদের এই যে বৈদেশিক যে বাণিজ্য আমদানি রপ্তানি, এটি সহজতর হবে। তাহলে এই যে নিশ্চয়তা কিসের মাধ্যমে পেতে পারে, দেখো বলছে ঘতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যয়পত্র, ঘতে কি দেখতে পাচ্ছি, প্রত্যয়পত্র। অন্যান্যগুলো হচ্ছে আমাদের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রয়োজন হয় না, তাহলে প্রত্যয়পত্র হচ্ছে আমাদের ঘতে রয়েছে, অ্যান্সার ঘ। এরপরে 10 যদি যাই, বিদেশে অর্থ প্রেরণের সহজ, নির্ভরযোগ্য ও বহুল প্রচলিত পদ্ধতি কোনটি? তাহলে সহজ নির্ভরযোগ্য ও বহুল প্রচলিত পদ্ধতি কোনটি? বলছে নগদ প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক, আন্তর্জাতিক মানি অর্ডার, তারপর বলছে ব্যক্তিগত চেক। তাহলে আমরা বলতে পারি যে সহজ এবং সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে প্রত্যয়পত্র। কোনটি? প্রত্যয়পত্র বা এলসি, প্রত্যয়পত্র বা এলসি। তাহলে প্রত্যয়পত্র বা এলসি থাকলে সেটি দাগাতাম, এখানে সাথে নগদ কথাটি যুক্ত করেছে, তাহলে প্রত্যয়পত্রের একটা ধরন হচ্ছে নগদ প্রত্যয়পত্র। তাহলে আমরা বলতে পারি অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। তাহলে বিদেশে অর্থ প্রেরণের সবচেয়ে সহজলভ্য এবং নির্ভরযোগ্য বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে নগদ প্রত্যয়পত্র, এই অপশনের ক্ষেত্রে। এবার দেখো 11তে যদি যাই, ওয়াই ব্যাংক সঞ্চিতা ট্রেডার্সের প্রদেয় হিসাবকে, তাহলে ব্যাংকের নাম হচ্ছে ওয়াই ব্যাংক, সঞ্চিতা ট্রেডার্স এর প্রদেয় হিসাবকে অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। এক্ষেত্রে সঞ্চিতা ট্রেডার্স অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক অর্থ পরিশোধে বাধ্য থাকবে। তা দেখো সঞ্চিতা ট্রেডার্সের পক্ষে হচ্ছে এলসি দিয়েছে, সঞ্চিতা ট্রেডার্সের পক্ষে রপ্তানিকারককে এলসি প্রদান করেছে ব্যাংক, এবং ব্যাংক বলছে যে ব্যাংক অর্থ পরিশোধে বাধ্য থাকবে। ব্যাংক কি হবে, সঞ্চিতা ট্রেডার্স যদি নাও প্রদান করে তাও কি হবে, ব্যাংক অর্থ প্রদানে বাধ্য থাকবে। এটাকে কি বলা হয়, এই নিশ্চয়তাকে কি বলা হয়? দেখো প্রথমে বলছে এলটিআর, ব্যাংক গ্যারান্টি, ব্যাংকের আজ্ঞাপত্র, পে অর্ডার। তাহলে আমরা যে ব্যাংক যে হচ্ছে অবশ্যই অর্থ প্রদান করবে, এটাকে বলতে পারি ব্যাংকের গ্যারান্টি। এটাকে কি বলতে পারি, ব্যাংকের গ্যারান্টি। এই যে নিশ্চয়তা প্রদান করলো, এটাকে আমরা বলতে পারি ব্যাংকের গ্যারান্টি। তাহলে অ্যান্সার হবে খ, অ্যান্সার কি হবে, খ। এরপরে 12তে যদি যাই, নিচের উদ্দীপকটি পড়ে 12 ও 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে। মিস্টার প্রদীপ কুমার আগারওয়াল একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী, তিনি রপ্তানি করেন, আবার কাপড় সহ অন্যান্য সামগ্রী আমদানিও করেন। ব্যাংক থেকে আগাম গ্রহণের সাথে সাথে তিনি বিভিন্ন দলিলি ঋণও নিয়ে থাকেন, ব্যাংক থেকে আগাম গ্রহণের সাথে সাথে। তাহলে দেখো এই যে প্রদীপ কুমার আগারওয়াল, সে আমদানিও করে আবার রপ্তানিও করে, এবং ব্যাংক থেকে দেখো আগাম গ্রহণ করছে, তিনি বিভিন্ন ধরনের দলিলি ঋণও নিয়ে থাকে। এখন এই যে আগাম গ্রহণ করা, আগাম গ্রহণের সাথে আমাদের একটি বিষয় জড়িত ছিল যে অগ্রিম প্রত্যয়পত্র, তাই না, অগ্রিম প্রত্যয়পত্র। এখন বলো মিস্টার আগারওয়াল ব্যবসায়ের জন্য কোন ধরনের দলিল ঋণ অধিক গুরুত্বপূর্ণ? তাহলে মিস্টার আগারওয়াল যেহেতু হচ্ছে রপ্তানিকারক, এবং সেক্ষেত্রে সে যেহেতু এলসি পায়, সে কি পায়, এলসি পায়। আমদানিকারকের কাছ থেকে কি পায়, ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের কাছ থেকে কি পায়, ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের কাছ থেকে কি পায়, এলসি পায়। আমদানিকারক তাকে এলসি প্রদান করে ব্যাংকের মাধ্যমে। তাহলে এই যে আমদানিকারকের কাছ থেকে যে এলসি পাইলো, সেটার মাধ্যমে কি করতে পারে, সে এই এলসি জমা দিয়ে ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারে। তাহলে তার ক্ষেত্রে কি হবে, এই দলিল হবে, ঋণ গুরুত্বপূর্ণ হচ্ছে, দলিল ঋণ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যয়পত্র দিয়ে। তাহলে তার ক্ষেত্রে কোন ধরনের ঋণ অধিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যয়পত্রের মাধ্যমে দলিল ঋণ গ্রহণ করা। 13তে কি বলছে দেখো, মিস্টার আগারওয়ালের জন্য কোন ধরনের প্রত্যয়পত্রের ব্যবহার অধিক লাভজনক? তাহলে দেখো যখন রপ্তানিকারক, এই যে মিস্টার আগারওয়াল, সে তো রপ্তানি করে পণ্য, সে কি করে, পণ্য রপ্তানি করে। এখন রপ্তানি করে তো হচ্ছে আমদানিকারকের কাছ থেকে এলসি পায়, আমদানিকারকের কাছ থেকে কি পায়, এলসি। এবং সে যদি আবার ঋণ নিতে চায়, তাহলে এই এলসিটা জমা দিতে হবে, এই এলসিটা কি করতে হবে,
জমা দিতে হবে এবং আমদানিকারককে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করতে হবে। তো এটাকে আমরা পড়েছিলাম ব্যাক টু ব্যাক এলসি। যখন এলসি জমা দিয়ে আবার হচ্ছে এলসি খোলা হয় বা ঋণ নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি। সেটাকে কি বলা হয়? ব্যাক টু ব্যাক এলসি। সেটাকে আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি। এটাকে আমরা কি বলি? ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি। তাহলে এটাকে আমরা কি বলি? যখন এলসি জমা দিয়ে ঋণ নেওয়া হয় বা পুনরায় এলসি খোলা হয়, সেটাকে আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি। সেটাকে আমরা কি বলি? ব্যাক টু ব্যাক এলসি। এখানে লেখাই আছে ব্যাক টু ব্যাক এলসি। তাহলে খ হচ্ছে অ্যান্সার। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 14তে যদি যাই, বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আমদানিকারক মিস্টার রডেক্স বাংলাদেশের রপ্তানিকারক মিস্টার রবিনের কাছ থেকে 10 লক্ষ টাকার পণ্য আমদানি চুক্তি করলেন। আচ্ছা, মিস্টার রবিনের অনুকূলে 10 লক্ষ টাকার একটি প্রত্যয়পত্র ইস্যু করলেন। প্রত্যয়পত্রটি ব্যাংকে জামানত হিসেবে রেখে মিস্টার রবিন ভারতের রপ্তানিকারক মিস রেণুকা দেবীর অনুকূলে 8 লক্ষ টাকার একটি প্রত্যয়পত্র ইস্যু আবেদন জানালে ব্যাংক তার আবেদন অনুযায়ী একটি প্রত্যয়পত্র ইস্যু করলো। তাই দেখো, মিস্টার রডেক্সের কাছ থেকে এই যে মিস্টার রডেক্সের কাছ থেকে মিস্টার রবিন একটি প্রত্যয়পত্র পেয়েছিল এবং রবিন আবার কি করলো? এই যে তার যে রপ্তানিকারক রয়েছে মিস রেণুকা, তাকেও আবার কি করলো? ওই এলসি জমা দিয়ে আরেকটি এলসি খুললো বা একটি নিশ্চয়তা প্রদান করলো। তাহলে উদ্দীপকের প্রত্যয়পত্রটির নাম কি? উদ্দীপত্র। যখন আমরা দুইটি এ ধরনের প্রত্যয়পত্র দেখি, মানে একটি প্রত্যয়পত্র জমা দিয়ে আরেকটি প্রত্যয়পত্র খোলা হয় আমদানিকারকের মাধ্যমে, রপ্তানিকারকের কাছে যেটা পাওয়া হয় সেটা আবার অন্য আমদানিকারকের জন্য সেটি হচ্ছে আরেকটি অর্থ সংগ্রহের মাধ্যম হয়ে যায়। এটাকে আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি। এটাকে আমরা কি বলি? ব্যাক টু ব্যাক এলসি। এই প্রত্যয়পত্রকে আমরা কি বলি? ব্যাক টু ব্যাক এলসি। এই জন্য বলেছিলাম এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের প্রত্যয়পত্র, এবং যত ধরনের প্রত্যয়পত্র পড়িয়েছি 12 ধরনের, এই 12 ধরনের প্রত্যয়পত্রের বৈশিষ্ট্য জানা জরুরি। এরপরে কাগজি মুদ্রামান ব্যবস্থায় বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয় কিভাবে? কাগজি মুদ্রামান ব্যবস্থায় আমরা বিনিময় হার নির্ধারণের পদ্ধতি দেখেছি দুইটি। একটি হচ্ছে স্বর্ণমান পদ্ধতি, আরেকটি হচ্ছে কাগজি মুদ্রা পদ্ধতি। কাগজি মুদ্রামান ব্যবস্থা, আরেকটি কি? কাগজি মুদ্রামান। এখন কাগজি মুদ্রামান ব্যবস্থার ধরন আবার ছিল দুইটি। একটি হচ্ছে আমাদের এই যে ক্রয় ক্ষমতার সমতা, আর একটি হচ্ছে চাহিদা ও যোগান বা আধুনিক তত্ত্ব। তাহলে আমরা বলতে পারি কাগজি মুদ্রামান ব্যবস্থায় এই দুটি, এই যে 1 আর 2 হচ্ছে এই দুটির মাধ্যমে হচ্ছে বিনিময় হার নির্ধারিত হয়। আর স্বর্ণমান ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। স্বর্ণমান ব্যবস্থা হচ্ছে কি? সম্পূর্ণ আলাদা। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? 1 ও 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 ও 2। ওকে, 16তে যদি যাই, কোন প্রত্যয়পত্র বা এলসি খোলার সময় আরেকটি প্রত্যয়পত্রকে এলসি বা জামানত হিসেবে ব্যবহার হয়? দেখো, যেখানে তোমরা দুইটি এলসি দেখবা বা জামানত হিসেবে কোনো এলসি পুনরায় রপ্তানিকারকের নিকট প্রদান করা হবে, সেটিকে আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি। কি বলবো? ব্যাক টু ব্যাক এলসি। সেটিকে আমরা কি বলবো? ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? গ। এবার রপ্তানিকারকের দৃষ্টিকোণ থেকে প্রত্যয়পত্রের সুবিধা কি? তাহলে যে রপ্তানিকারক যে পণ্য প্রদান করে, যে পণ্য প্রেরণ করে, তার জন্য এই এলসির খোলার সুবিধা কি? তার জন্য এলসি খোলার সুবিধা হচ্ছে, প্রথমে বলছে মূল্য পাওয়ার নিশ্চয়তা। অর্থাৎ সে যে পণ্য প্রেরণ করলো তার মূল্য সে অবশ্যই পাবে, এটা ব্যাংক তাকে নিশ্চিত করছে, এটা একটা তার জন্য সুবিধা। ঝুঁকি কমানো, তার ঝুঁকি হ্রাস পায়। এরপর দেখো, বলছে ঋণ পাওয়ার নিশ্চয়তা। দেখো, ব্যাক টু ব্যাক এলসি যেটি রয়েছে, ব্যাক টু ব্যাক যে এলসি রয়েছে, সেক্ষেত্রে কি হয়? এই এলসি জমা দিয়ে পুনরায় ঋণ নেওয়া যায় বা পুনরায় আরেকটি এলসি খোলা যায়। এটিও কিন্তু কি? রপ্তানিকারকের জন্য এক ধরনের সুবিধা। তাহলে তিনটি বিষয় কিন্তু রপ্তানিকারকের জন্য একটি প্রত্যেকটি কিন্তু একটি সুবিধা। তাহলে 1, 2 ও 3 হবে আমাদের অ্যান্সার। 1, 2 ও 3 হবে আমাদের অ্যান্সার। 18তে যদি যাই, বিদেশে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য দলিল কোনটি? বিদেশে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য দলিল বা ডকুমেন্ট কোনটি? বলছে রেমিটেন্স, প্রত্যয়পত্র, ডিমান্ড ড্রাফট, পোস্টাল অর্ডার। আমরা দেখেছি বিদেশে অর্থ আদান প্রদান মানে হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য হলেই আমাদের এলসি লাগবে। বৈদেশিক বাণিজ্য হলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটি লাগবে? এলসি বা প্রত্যয়পত্র লাগবে। দেখো, প্রত্যয়পত্র হচ্ছে একটি ঋণের দলিল, পণ্য সুরক্ষার নিশ্চয়তা, মূল্য পরিশোধের নিশ্চয়তা। তাহলে দেখো, প্রত্যয়পত্র মূলত কি? প্রত্যয়পত্র হচ্ছে আমদানিকারক রপ্তানিকারকের নিকট ইস্যু করে ব্যাংকের মাধ্যমে। তাহলে এটা কোনো ধরনের ঋণের দলিল না, আমরা পূর্বের চ্যাপ্টারে কিন্তু ঋণের দলিল নিয়ে আলোচনা করেছি। তো সেখানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল ছিল চেক, বিনিময় বিল, প্রমিসরি নোট, এগুলো আমরা পড়েছি, সেগুলো হচ্ছে ঋণের দলিল। কিন্তু এখানে হচ্ছে প্রত্যয়পত্র কোনো ধরনের ঋণের দলিল নয়, কোনো ধরনের ঋণের কি? দলিল নয়।
তাহলে এটা আমরা বাদ দিতে পারি। পণ্য সুরক্ষার নিশ্চয়তা, অর্থাৎ পণ্য প্রেরণ করে রপ্তানিকারক যে নিশ্চয়তা পায় সেটি একটি বিষয়। আর মূল্য পরিশোধের নিশ্চয়তা, মূল্য পরিশোধ যে হবে সেই বিষয়টাও কিন্তু ব্যাংক নিশ্চিত করে। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটি গতে রয়েছে। যেটি কোথায় রয়েছে? গতে রয়েছে। কোনটি প্রত্যাখ্যাত হওয়ার কোনো ঝুঁকি নেই? কোনটি প্রত্যাখ্যাত হওয়ার কোনো ঝুঁকি নেই, অর্থাৎ ব্যাংক কোনটিকে প্রত্যাখ্যান করবে না। ব্যাংক কখনোই কোনটাকে কি করবে না? প্রত্যাখ্যান করবে না। তাহলে প্রত্যাখ্যান করবে না কোনটি? দেখো আমরা যদি দেখি চেক প্রত্যাখ্যাত হতে পারে, আমরা দেখেছি চেক এনএসএফ হয় বা নট সাফিসিয়েন্ট ফান্ডের কারণে প্রত্যাখ্যান হয়। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ক্যাশ কার্ড, দেখো ক্যাশ কার্ডে টাকা না থাকলে প্রত্যাখ্যান হতে পারে। ব্যাংক ড্রাফট চাইলে ব্যাংক বাতিল করতে পারে, চেক প্রত্যাখ্যান হতে পারে। কিন্তু পে অর্ডার বাতিল করা যায় না। পে করার পর পে অর্ডার আর বাতিল করা সম্ভব হয় না। পে অর্ডার আর কি করা যায় না? বাতিল করা সম্ভব হয় না। 21-এ যদি যাই, রকিব সাহেব সিঙ্গাপুর থেকে $10 লক্ষ পণ্য আমদানি করেন। তিনি এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে কিভাবে পাঠাবেন তা নিয়ে চিন্তিত। পরবর্তীতে তার এক বন্ধু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর পরামর্শ দেন। এখন বলছে এই রকিব সাহেব কিভাবে বিদেশে অর্থ প্রেরণ করবেন। প্রথমে বলছে ফ্যাক্স যুগে, সুইফটের মাধ্যমে, ব্যাংক ড্রাফটের মাধ্যমে, বিনিময় কাগজে। তাহলে দেখো 10 লক্ষ টাকা এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে হবে। এখন এক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের পরামর্শ দিয়েছে। এখন এরকম একটি ব্যাংকিং চ্যানেল কি? ফ্যাক্সের মাধ্যমে আমরা জানি ডকুমেন্ট প্রেরণ করা যায়। সুইফট কি? সুইফট হচ্ছে এক ধরনের পরিশোধ পদ্ধতি, SWIFT। তাহলে সুইফট হচ্ছে কি? একটি পরিশোধ পদ্ধতি। সুইফট কি? একটি পরিশোধ পদ্ধতি, একটি পরিশোধ পদ্ধতি। যেসব দেশে এই সুইফট পদ্ধতি ব্যাংকগুলো ব্যবহার করে তারা কি করতে পারে? এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ করতে পারে। তো দেখো এখানে বলছে 10 লক্ষ টাকা এক দেশ থেকে অন্য দেশে প্রেরণ করছে এবং একটি ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছে। এখন চ্যানেল মানে হচ্ছে এই পরিশোধ পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি সুইফট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার কি? সুইফট। এরপর দেখো ব্যাংক ড্রাফট আর বিনিময় কাগজ। তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হচ্ছে এই সুইফট। এরপরে আমরা পরের প্রশ্নে যদি যাই, জনাব মাজেদ কোরিয়া থেকে গাড়ি আমদানি করেন। রপ্তানিকারক অগ্রিম ভাড়া সহ অর্থ পাওয়ার নিশ্চয়তা চান। তাহলে মাজেদ এই যে আমদানি করতে চায় এবং তার যে রপ্তানিকারক রয়েছে সে কি চায়? ভাড়া সহ, অগ্রিম ভাড়া সহ। অগ্রিম কি চায়? অগ্রিম ভাড়া সহ। তাহলে আমরা দুই ধরনের অগ্রিম প্রত্যয়পত্র দেখেছিলাম। দুই ধরনের অগ্রিম প্রত্যয়পত্র দেখেছিলাম। কয় ধরনের অগ্রিম প্রত্যয়পত্র দেখেছিলাম? অগ্রিম প্রত্যয়পত্র দেখেছিলাম দুই ধরনের। একটি হচ্ছে লাল দফা, একটি হচ্ছে লাল দফা। আচ্ছা, লাল দফা লাল দিয়ে লিখি আমি, লাল দফা। একটি হচ্ছে লাল দফা, লাল দফা। আরেকটি হচ্ছে কি? সবুজ দফা। আরেকটি কি? সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র। তাহলে লাল দফার ক্ষেত্রে কি হয়েছিল? লাল দফার ক্ষেত্রে ভাড়া, তারপরে তোমাদের বিমা খরচ, এই সবই হচ্ছে কি অন্তর্ভুক্ত ছিল লাল দফায়। সবই অন্তর্ভুক্ত ছিল লাল দফায়। সবুজ দফায় কি হয়েছিল? শুধুমাত্র গুদাম ভাড়া। শুধুমাত্র কি? গুদাম ভাড়া, গুদাম ভাড়া। তাহলে এখানে বলছে যে ভাড়া সহ, অগ্রিম ভাড়া সহ অর্থ পাওয়ার নিশ্চয়তা চান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র। তাহলে পণ্যের যে পরিবহন ভাড়া সেটি দেওয়া হবে হচ্ছে লাল দফার মাধ্যমে। এছাড়া বিমা খরচ বা অন্যান্য আনুষঙ্গিক সকল খরচ দেওয়া হয় লাল দফার মাধ্যমে। আর সবুজ দফা হলে সেটি কি হতো? শুধুমাত্র গুদাম ভাড়া। তো আমাদেরকে শুধু গুদাম ভাড়া বলে নাই, আমাদের বলছে ভাড়ার কথা। ভাড়া বললে সেটি হয়ে যাবে লাল দফা। এরপরে আমরা 23-এ যদি যাই, কোন দলিল আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়? আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমরা যখন প্রত্যয়পত্রের সংজ্ঞা পড়েছিলাম, এই লাইনটা হুবহু ছিল প্রথম লাইনে। এই ক্লাসের একেবারে শুরুতে, বৈদেশিক বিনিময়ের একেবারে শুরুতেই, প্রত্যয়পত্রের শুরুতেই এই কথাটা ছিল যে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয় প্রত্যয়পত্র। কোনটি ইস্যু করা হয়? প্রত্যয়পত্র। এরপর দেখো 24-এ যাই, কার অনুমোদন ছাড়া প্রত্যয়পত্র বাতিল করা যায় না? কার অনুমোদন ছাড়া প্রত্যয়পত্র বাতিল করা যায় না? দেখো কার অনুমোদন ছাড়া প্রত্যয়পত্র বাতিল করা সম্ভব হয় না। তাহলে প্রত্যয়পত্র আমরা বাতিল করতে পারি না কার অনুমোদন ছাড়া? দেখো প্রত্যয়পত্র শুধুমাত্র বাতিল করার জন্য অনুমোদন প্রয়োজন, এবং এই অনুমোদন দিতে পারে হচ্ছে ব্যাংক। এই অনুমোদন দিতে পারে ব্যাংক বা ব্যাংকের ব্যাংকার। ব্যাংক বা কি? ব্যাংকের ব্যাংকার। ব্যাংক বা ব্যাংকের ব্যাংকার। তাহলে অনুমোদন কার লাগবে প্রত্যয়পত্র বাতিলের ক্ষেত্রে? ব্যাংকের অথবা ব্যাংকারের। এরপর 25-এ যদি যাই, বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? দেখো বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে। তাহলে বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে বাংলাদেশের ব্যাংকগুলি কোনটি ব্যবহার করে? নিচের কোনটি ব্যবহার করে? প্রথমে বলছে প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বন্ড, ঋণপত্র, বাণিজ্যিক কাগজ। দেখো ট্রেজারি বন্ড, ঋণপত্র, বাণিজ্যিক কাগজ এগুলো হচ্ছে ব্যাংকের অর্থ সংগ্রহের ব্যাংকের অর্থ সংগ্রহের একটি পদ্ধতি।
ব্যাংকের অর্থ সংগ্রহ বা ফিনান্সিং এর পদ্ধতি, অর্থ সংগ্রহের উৎসও বলতে পারো, উৎস। আর প্রতিজ্ঞাপত্র বা প্রমিসরি নোট, যেটিকে আমরা প্রত্যয়পত্রের একটি ধরন বলতে পারি, প্রমিসরি নোট, প্রতিজ্ঞাপত্র বা প্রমিসরি নোট, এটি ইস্যু করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে বাংলাদেশি ব্যাংকগুলো কি ইস্যু করতে পারে? প্রত্যয়পত্র বা প্রমিসরি নোট ইস্যু করতে পারে। তাহলে অ্যান্সার হবে ক। প্রশ্নের অ্যান্সার কি হবে? ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 25টি এমসিকিউ দেখলাম এই যে বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা নিয়ে কিভাবে সলভ হয়, এবং সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন এসেছে বিগত বছরের বোর্ড কোশ্চেন ছিল এর ভিতরে। তো তোমরা এই বোর্ড কোশ্চেনগুলো দেখার পর বুঝতে পারলা যে প্রত্যয়পত্র নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এজন্যই তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যয়পত্র হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা এই অধ্যায়ে সৃজনশীল নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যান্সার করলে তোমাদের সৃজনশীল সংক্রান্ত প্রশ্নে অনেক বেশি মার্ক তোমরা ক্যারি করতে পারবা, সেটাই আমরা একটু দেখব। তো দেখো, প্রথমে একটি সৃজনশীল রয়েছে। আমরা প্রথমে ক এবং খ নাম্বার যদি পড়ি, জ্ঞান এবং অনুধাবনমূলক যদি প্রথমে সলভ করে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, বৈদেশিক বিনিময় কি? প্রথমে কি বলছে? বৈদেশিক বিনিময় কি? তাহলে আমরা বলেছিলাম বৈদেশিক বিনিময় হচ্ছে এক দেশের অর্থকে অন্য দেশের অর্থে রূপান্তর, অথবা এক দেশের অর্থকে অন্য দেশের অর্থে বা অন্য দেশে স্থানান্তরকে আমরা বৈদেশিক বিনিময় বলি। এবং সেটা কিভাবে হতে পারে? সেটা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে হতে পারে, রেমিটেন্সের মাধ্যমে হতে পারে। তাহলে এক দেশের অর্থকে অন্য দেশের অর্থে রূপান্তর বা এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তরকে আমরা কি বলি? বৈদেশিক বিনিময় বলি। আমদানি বাড়াতে রেমিটেন্স কিভাবে সহায়ক? তাহলে আমদানি বাড়াতে, দেখো, আমদানি করতে আমাদের কি লাগে? বৈদেশিক মুদ্রা লাগে। আমদানি করতে কি লাগে আমাদের? আমদানি করতে আমাদের কি লাগে? বৈদেশিক মুদ্রা লাগে। কি লাগে? বৈদেশিক মুদ্রা। অর্থাৎ যে দেশ থেকে আমদানি করব সে দেশের মুদ্রা লাগবে। এখন এই যে বৈদেশিক মুদ্রা যে লাগে, এখন রেমিটেন্সের মাধ্যমে আবার কি হয়? বৈদেশিক মুদ্রা আয় হয়। রেমিটেন্সের মাধ্যমে কি হয়? বৈদেশিক মুদ্রা আয় হয়। তাহলে বৈদেশিক মুদ্রা আয় হয়, এবং এই রেমিটেন্স যত আয় হয় তত বেশি আমরা আমদানির সুযোগ পাই। এজন্য বলা হচ্ছে আমদানি বাড়াতে রেমিটেন্স সহায়তা করে। আমরা যদি ক খ এর অ্যান্সার যদি দেখি, বলছে বৈদেশিক বিনিময় কি? বৈদেশিক বিনিময় বলতে সাধারণত এক দেশ থেকে অন্য দেশে লেনদেন বা বিনিময়কে বোঝায়। আর আমদানি বাড়াতে রেমিটেন্স কিভাবে সহায়ক? বলছে বিদেশে কর্মরত জনশক্তি কর্তৃক রেমিটেন্স আমদানি বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। আমদানির ক্ষেত্রে দেনা পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। রেমিটেন্স মূলত বৈদেশিক মুদ্রায় নেওয়া হয়, তাই অর্জিত রেমিটেন্স দেশের আমদানি বাড়াতে সহায়তা করে। তোমাদেরকে এই দুটি আমি যেভাবে আলোচনা করলাম এভাবেই লিখলে তোমাদের এখানে একে 1 পাবা এবং এখানে 2 পাবা। এখন দেখো, আমরা এখন উদ্দীপকটা পড়ি এবং ঘ সমাধানের চেষ্টা করি। দেখো, জেনেট লিমিটেড তার রপ্তানিকৃত পণ্যের বিপরীতে 50 কোটি টাকার একটি প্রাপ্য বিল পায়। এটি কি পায়? প্রাপ্য বিল। তাহলে রপ্তানিকৃত পণ্যের বিপরীতে একটি 50 কোটি টাকার কি পায়? প্রাপ্য বিল পায়। আশা ব্যাংক লিমিটেড 70% অগ্রিম প্রদান করে। আশা ব্যাংক লিমিটেড কি করে? 70% অগ্রিম প্রদান করে প্রাপ্য বিলটি কিনে নেয়, জেনিথ লিমিটেডকে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করে। তা দেখো, 50 কোটি টাকার আমার একটা প্রাপ্য বিল আছে, যেটা আমি কি করলাম? ব্যাংকের কাছ থেকে 70% নিয়ে অর্থ সংস্থান করলাম। অর্থাৎ ধরো আমার 50 কোটি টাকার একটা প্রাপ্য বিল আছে, কিন্তু আমার কাছে ক্যাশ নাই, নগদ অর্থ নাই, তো আমি তো ব্যবসা অপারেট বা পরিচালন করতে পারছি না। এক্ষেত্রে কী করলাম? ব্যাংকের শরণাপন্ন হলাম এবং ব্যাংক আমাকে 70% অগ্রিম দিতে চাইলো, যে 70% দেবে এবং কত পার্সেন্ট বাট্টার কথা এখানে বলা নাই। এবার দেখো, আবার হোভার লিমিটেডের পক্ষে জাস্টিস ব্যাংক চীনের জেন লিমিটেড বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। তাহলে হোভার লিমিটেড হচ্ছে আমদানিকারক। এই হোভার লিমিটেড কি? আমদানিকারক। জাস্টিস ব্যাংক লিমিটেড হচ্ছে এলসি ইস্যু করবে। চীনের জেন লিমিটেড, চীনের এই যে জেন লিমিটেড, এই জেন লিমিটেড হচ্ছে রপ্তানিকারক। এরা কি? রপ্তানিকারক। এরা হচ্ছে রপ্তানিকারক। তাহলে রপ্তানিকারক বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। এক্ষেত্রে জাস্টিস ব্যাংক যে কোনো সময় প্রত্যয়পত্রটি বাতিল বা সংশোধন করতে পারে। তাহলে আমরা দেখো, প্রত্যয়পত্র কখন যে কোনো সময় কোনো শর্ত ছাড়াই, কোনো নোটিশ ছাড়াই বাতিল করতে পারে। কোন প্রত্যয়পত্র? আমি প্রত্যয়পত্র আলোচনার মধ্যে বলেছিলাম, তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমি বলে দেবো অ্যান্সার। দেখো, গতে দেখছি, গয়ের প্রশ্নটা কি বলেছে? উদ্দীপকে আশা ব্যাংক কর্তৃক অর্থ সংস্থানের কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে?
তাহলে দেখো আমরা কিন্তু ফরফেটিং এবং ফ্যাক্টরিং নামে একটি ছক তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে কি বলা হচ্ছিল, প্রাপ্য বিল বাট্টা করা হয় ফ্যাক্টরিং এর মাধ্যমে। প্রাপ্য বিল বাট্টা করা হয় কিসের মাধ্যমে? ফ্যাক্টরিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? ফ্যাক্টরিং এর মাধ্যমে। তাহলে তোমাদেরকে বলতে হবে যে হচ্ছে অর্থ সংস্থানের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হচ্ছে, এই আশা ব্যাংকের ক্ষেত্রে সেখানে আমাদেরকে বলতে হবে প্রাপ্য বিল বাট্টাকরণ বা ফ্যাক্টরিং ব্যবহৃত হচ্ছে। কি ব্যবহৃত হচ্ছে? ফ্যাক্টরিং। এরপর ফ্যাক্টরিং নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে। আমরা কিভাবে এটা অ্যান্সার করতে পারি দেখো, বলছে উদ্দীপকে আশা ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বাট্টাকরণ প্রক্রিয়াটি, বা এটাকে তোমরা ফ্যাক্টরিং বলতে পারো। কি বলতে পারো? ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। আর প্রাপ্য বিল বাট্টাকরণ বাণিজ্যিক ব্যাংকের একটি আয়ের অন্যতম উৎস, এবং এই যে ফ্যাক্টরিং এ তোমাদের যা যা লিখেছিলাম, যেসব বৈশিষ্ট্য লিখেছিলাম, সেগুলো দ্বিতীয় ধাপে লিখবা এবং শেষে উদ্দীপকের সাথে দেখাবা আসলে এটা ফ্যাক্টরিং ছিল। এরপরে আমরা ঘতে যদি যাই, আমরা ঘতে যদি তুমি কি মনে করো জাস্টিস ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রে পণ্য আমদানির ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? এখন দেখো এই যে জাস্টিস ব্যাংক কোন ধরনের প্রত্যয়পত্র ইস্যু করেছে, যেটা হচ্ছে যে কোনো সময় বাতিল বা সংশোধন করতে পারবে, এটা হচ্ছে এক ধরনের খোলা প্রত্যয়পত্র। কোন ধরনের প্রত্যয়পত্র? খোলা। খোলা প্রত্যয়পত্র, যেটা হচ্ছে যে কোনো সময় ব্যাংক কি করতে পারে? বাতিল করতে পারে। এখন যদি ব্যাংক বাতিল করতে পারে, সেক্ষেত্রে রপ্তানিকারক কি হবে? সেক্ষেত্রে রপ্তানিকারক ঝুঁকিতে থাকবে। সেক্ষেত্রে রপ্তানিকারক বেশি ঝুঁকিতে থাকবে। বেশি ঝুঁকিতে থাকবে। ঝুঁকিতে থাকবে। তাহলে বেশি ঝুঁকিতে থাকবে। ধরে এই ধরনের ঝুঁকিতে যদি থাকে, যে রপ্তানিকারক যদি বুঝতেই পারে যে হচ্ছে তার অর্থ যে কোনো সময় বাতিল হতে পারে, তার অর্থপ্রাপ্তির যে নিশ্চয়তা প্রত্যয়পত্র সেটি যে কোনো সময় বাতিল হতে পারে, সেক্ষেত্রে কি হবে? রপ্তানিকারক পণ্য প্রেরণে কি হবে না? পণ্য প্রেরণে উৎসাহী হবে না। ফলশ্রুতিতে প্রতিবন্ধকতা দেখা দিবে। ফলশ্রুতিতে কি হবে? প্রতিবন্ধকতা দেখা দিবে। তাহলে এই ঘয়ের প্রশ্নে তোমাদেরকে প্রথমে যেটি আইডেন্টিফাই করতে হবে সেটি হচ্ছে এই খোলা প্রত্যয়পত্র, এবং খোলা প্রত্যয়পত্রের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, এবং কেন এই খোলা প্রত্যয়পত্রের কারণে রপ্তানিকারক বা পণ্য আমদানি রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেটি ব্যাখ্যা করতে হবে। কি ধরনের অ্যান্সার তোমরা লিখতে পারো? আমি যদি একটু নমুনা দেখাই তোমাদেরকে। ঘতে বলছে যে এ ধরনের প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংক যে কোনো রকম পূর্ব বিজ্ঞপ্তি ব্যতীত সংশোধন কিংবা বাতিল করার অধিকার রাখে। এই প্রত্যয়পত্র তুলনামূলক রপ্তানিকারকের জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে বলছে উদ্দীপকের হোভার লিমিটেড পক্ষে জাস্টিস ব্যাংক বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। এক্ষেত্রে জাস্টিস ব্যাংক যে কোনো সময় প্রত্যয়পত্র সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাখে। সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাখে, তাই নিঃসন্দেহে এটি একটি খোলা প্রত্যয়পত্র। এখন খোলা প্রত্যয়পত্র আর কি কি বৈশিষ্ট্য সেগুলো লিখবা এবং এক্ষেত্রে কি কি ঝুঁকি বহন করবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ তোমাদের কি কি বিষয় পড়া লাগবে সেগুলোর আলোচনা, পাশাপাশি 25টি এমসিকিউ সলভ এবং কিভাবে তোমরা সৃজনশীল করলে পূর্ণাঙ্গ মার্ক পেতে পারো সে ধরনের একটি স্বচ্ছ ধারণা আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আবারও কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সে পর্যন্ত পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, এবং পাশাপাশি তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন রয়েছে এইচএসসিতে ভালো করার চেষ্টা করো। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন রয়েছে তোমাদের, সেক্ষেত্রে এখন থেকেই তোমরা যদি এইচএসসিতে ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য অ্যাডমিশনের সময় কষ্টটা অনেকাংশে কমে যাবে। তো স্কুল অফ এক্সেলেন্স তোমাদের সর্বদা তোমাদের পাশে রয়েছে, তোমাদের সাথে রয়েছে। তোমাদের যে কোনো সমস্যা স্কুল অফ এক্সেলেন্স সর্বাগ্রে বিবেচনা করে, এবং তোমরাও যে কোনো সমস্যায় বা যে কোনো ধরনের তোমাদের জানার যে কোনো বিষয় থাকলে স্কুল অফ এক্সেলেন্সকে জানাতে পারো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, সবাই সবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকো, সেই প্রত্যাশা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।